ফেব্রুয়ারিতেই নির্বাচন, গুতেরেসকে ডক্টর ইউনূস। গণতান্ত্রিক উত্তরণে সমর্থন জাতিসংঘের। ভোট বানচালে বিনিয়োগ করছে আন্তর্জাতিক মহল, অভিযোগ প্রধান উপদেষ্টার। রোহিঙ্গা ইস্যুতে নিউ ইয়র্কে উচ্চ পর্যায়ের সম্মেলন আজ। প্রত্যাবাসনে বিশ্ব নেতাদের কাছে সুনির্দিষ্ট রোড ম্যাপ চাইবেন ডক্টর ইউনূস, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। তারেক রহমানের দেশে ফেরার অপেক্ষায় বিএনপি। যুক্তরাষ্ট্র সফর শেষে লন্ডনে কথা বললে দিনক্ষণ জানাবেন মির্জা ফখরুল। নেতৃত্ব দেবেন ধানের শেষের নির্বাচনী প্রচারণায়। দুর্গোৎসবের মহাষ্টমী আজ। মূল আকর্ষণ কুমারী পূজা ঘিরে সারা দেশে মণ্ডপে মণ্ডপে নানা আনুষ্ঠানিকতা। এবং গাজায় যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্রের শান্তি চুক্তি প্রস্তাবের সম্মতি ইসরায়েলের। জানালেন ট্রাম্প, হামাস রাজি না হলে অভিযান চলবে, হুঁশিয়ারি নেতানিয়াহুর। সময় সংবাদের সঙ্গে আছে আমি মেসবাহুল আলিফ। জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠকে ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতির কথা পুনর্ব্যক্ত করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে পূর্ণ সমর্থন ও সংহতি জানান অ্যান্টনিও গুতেরেস। এর আগে রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটসের সদস্যদের সঙ্গে বৈঠকে ডক্টর ইউনূস বলেন, নির্বাচন বানচাল করতে আন্তর্জাতিক কয়েকটি মহল অর্থ বিনিয়োগ করছে। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের দেয়া প্রাতরাশ সভায় যোগ দিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। সোমবার জাতিসংঘ সদর দফতরে মহাসচিবের সঙ্গে বৈঠক করেন সরকার প্রধান। তাদের মধ্যে নির্বাচন, সংস্কার ও রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হয়। আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশে নির্বাচনের প্রস্তুতির কথা পুনর্ব্যক্ত করে প্রধান উপদেষ্টা গুতেরেসের সমর্থন চান। এ সময় বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে পূর্ণ সমর্থন ও সংহতি জানিয়ে মহাসচিব বলেন, নির্বাচন ও সংস্কার কাজে সহায়তা দেবে জাতিসংঘ। উনি ইউএন সেক্রেটারি জেনারেলের সাপোর্ট চেয়েছেন আগামী ইলেকশন, ফেব্রুয়ারি প্রথমার্ধে যে জেনারেল ইলেকশন হচ্ছে সেই বিষয়ে, এবং সেক্রেটারি জেনারেল অকুণ্ঠ চিত্তে জানিয়েছেন যে তারা বাংলাদেশের এই ডেমোক্রেটিক যে ট্রানজিশনে ফুললি তারা সাপোর্ট করছেন এবং সলিডারিটি ঘোষণা করেছেন। এর আগে সকালে রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটসের প্রেসিডেন্ট ক্যারি কেনেডি সহ প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন বিভিন্ন মানবাধিকার সংস্থার প্রধান। এ সময় আওয়ামী লীগ আমলে পাচার হওয়া অর্থ ফেরত আনতে মানবাধিকার সংস্থাগুলোর সহযোগিতা চান ডক্টর ইউনূস। বলেন, নির্বাচন বানচাল করতে আন্তর্জাতিক মহল অর্থ বিনিয়োগ করছে। পতিত স্বৈরাচার, তার দোসরগুলো এবং তাদের সাথে অ্যালাইড যারা ইন্টারন্যাশনাল ফোর্সেস আছে তারা মিলে একটা মানে খুবই ওয়েল অর্কেস্ট্রেটেড মুভ, যে এই ইলেকশনটাকে কিভাবে বানচাল করা যায়, এই ইলেকশনকে কিভাবে প্রশ্নবিদ্ধ করা যায়, এই বিষয়ে চিফ অ্যাডভাইজার সমস্ত ইন্টারন্যাশনাল যাদের সাথে বসেন তাদেরকেও এটা জানাচ্ছেন। এদিন জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমা, মিয়ানমার বিষয়ক বিশেষ দূত জুলি বিশপ, ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল এবং ইউএনএইচসিআর এর হাই কমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সব সময় বাংলাদেশের নির্বাচনের কথা বলে আসছেন, কিন্তু এই প্রথম তার কণ্ঠে শঙ্কা প্রকাশ পেল। খোদ সরকার প্রধান বললেন, নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে এখনো অনেক চ্যালেঞ্জ বিদ্যমান এবং এ নিয়ে ষড়যন্ত্র চলছে। তবে তিনি আগামী ফেব্রুয়ারিতেই যে বাংলাদেশের নির্বাচন করতে চান তা আবারও ব্যর্থহীন কণ্ঠে বিশ্ব নেতাদের জানিয়েছেন। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে জাতিসংঘের প্রধান উপদেষ্টার বক্তব্যকে ইতিবাচক বলেছেন সফরসঙ্গী রাজনৈতিক নেতারা। বিশ্লেষকরা মনে করেন, দলগুলোকে এক জায়গায় আনতে ভূমিকা রাখতে পারে রাজনৈতিক নেতাদের নিয়ে ডক্টর ইউনূসের নিউ ইয়র্ক সফর, যা আগামী দিনগুলোতে ইতিবাচক প্রভাব ফেলবে নির্বাচনী রাজনীতিতে। এছাড়া রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমার সরকার ও রাখাইনের অংশীজনদের উপর চাপ প্রয়োগের যে আহ্বান জানিয়েছেন ডক্টর ইউনূস, রোহিঙ্গা সংকট সমাধানে তা সুদূর প্রসারী প্রভাব পড়বে বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। ফারুক ভাইয়ের রিপোর্ট।
বাংলাদেশ জামায়াত ইসলামের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা। সংস্কার আর নির্বাচন পদ্ধতি নিয়ে বিতর্কে দেশের রাজনৈতিক দলগুলো অনেক ক্ষেত্রেই বিপরীতমুখী অবস্থানে। পরস্পর বিরোধী বক্তব্যের ফলে ঘোষিত সময় ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া নিয়েও সংশয় জনমনে। মোহাম্মদ ইউনূস দেশে যখন এই অবস্থা, বাইরে তখন ভিন্ন চিত্র। নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ভাষণে ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের ব্যাপারে আবারও নিজের অবস্থান স্পষ্ট করেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে আমরা জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছি। সরকার প্রধানের এই বক্তব্যে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন ডক্টর ইউনূসের সফর সঙ্গী বিএনপি, জামাত, এনসিপি নেতারা। আমাদের কোনো রকমের সংশয় নেই, উই আর কনভিন্সড যে আপনার ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। আমরা নির্বাচন ফেব্রুয়ারিতে করার জন্য প্রস্তুতি নিচ্ছি উইথ আওয়ার হাম্বল এফার্টস। আমাদের যেটা আছে ফেব্রুয়ারিতে যে নির্বাচনের সময়সীমার কথা বলা হয়েছে সেটাকে আমরা ইতিবাচক হিসেবেই দেখি। নিউ ইয়র্কে দলগুলোর প্রায় অভিন্ন এই অবস্থান কি ধরনের প্রভাব ফেলবে সামনের দিনগুলোতে, এমন প্রশ্নে বিশ্লেষকরা মনে করেন এর প্রতিফলন ঘটতে পারে দেশের সামগ্রিক রাজনীতিতে। তারা রাজনীতি করেন, তাদের ওই ম্যাচুরিটি তো নিশ্চয়ই আছে যে আমরা চাইলেই সবকিছু আমাদের মতো করে হবে, এটাও তো ঠিক না। মনে হয় যে সবার মধ্যে একটা চেঞ্জ হয়তো আসছে বিদেশে গিয়ে, বা সেখানে হয়তো ইউনূস সাহেব উনি হয়তো ব্যক্তিগতভাবে তাদের সাথে কথা বলে একটা জায়গায় হয়তো তিনি তার দিকে নিয়ে আসতে পেরেছেন। সেটা যদি হয় তাহলে সেটা আমাদের সামনের নির্বাচনী রাজনীতির জন্য এটা ভালোই হবে। সবাই নির্বাচনে লক্ষ্যে ঝাঁপায়া পড়বে, কোয়ালিশন করা, অ্যালায়েন্স করা, এটা হবে, আশা পরেই হবে। এদিকে প্রধান উপদেষ্টার বক্তব্যে উল্লেখযোগ্য অংশ জুড়েই ছিল রোহিঙ্গা ইস্যু। এর রাজনৈতিক সমাধানে মিয়ানমার সরকার ও রাখাইনের অন্যান্য অংশীজনদের ওপর চাপ প্রয়োগে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান ডক্টর ইউনূস, যা রোহিঙ্গা সংকট সমাধানে সুদূর প্রসারী ভূমিকা রাখতে পারে বলে মনে করেন বিশ্লেষকরা। রাজনৈতিক চাপ, স্যাংশন হতে পারে, হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্সের ক্ষেত্রে এক ধরনের পলিসি হতে পারে, এবং অ্যাকাউন্টেবিলিটির ক্ষেত্রে ইন্টারন্যাশনাল কোর্ট বা জাস্টিস সিস্টেমকে আরও অনেক বেশি অ্যাগ্রেসিভলি ব্যবহার করা। আমার মনে হয় তিনি এই চাপটাই বড় করে তুলে ধরেছেন। আন্তর্জাতিক সম্প্রদায়ের যে রেসপন্সিবিলিটি, এটা তিনি স্মরণ করিয়ে দিয়েছেন, এবং সেই সাথে আন্তর্জাতিক সম্প্রদায়ের না শুধু রিজিয়নাল যারা আছে, চীন, ভারত বা অন্যান্য দেশগুলি আছে, তাদের যে একটা বড় ভূমিকা আছে সেটাকেও নিয়ে এসছেন। আমি মনে করি এটা থেকে একটা ডিভিডেন্ড আমরা হয়তো ভবিষ্যতে পেতে পারি। রোহিঙ্গা ইস্যুতে নিউ ইয়র্কে হতে যাচ্ছে উচ্চ পর্যায়ের একটি সম্মেলন, যেখানে অগ্রাধিকার পাবে তহবিল সংগ্রহ। সম্মেলনে রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিকভাবে একটি রোডম্যাপও গৃহীত হওয়ার কথা রয়েছে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। নিউ ইয়র্কের রোহিঙ্গা বিষয়ক উচ্চ পর্যায়ের সম্মেলন আজ। রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে বিশ্ব নেতাদের কাছে সুনির্দিষ্ট রোড ম্যাপ চাইবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সংবাদে এ কথা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। এদিকে অনুসন্ধানী প্রতিবেদনে রোহিঙ্গা মুসলমানদের উপর মিয়ানমার জান্তা বাহিনীর দমন পীড়নের ভয়াবহ চিত্র তুলে ধরল জাতিসংঘ। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির আরও একটি রিপোর্ট। বৈশ্বিক ও অভ্যন্তরীণ নানা সংকটের মধ্যেও 13 লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে বাংলাদেশ। এতে পরিবেশগত ও সামাজিকভাবে বিপর্যয়ের সম্মুখীন দেশ। গত 8 বছরেও রোহিঙ্গা প্রত্যাবাসনের কোনো উদ্যোগ নেয়নি মিয়ানমার। এমন পরিস্থিতিতে মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদের 80তম অধিবেশনে প্রথমবার রোহিঙ্গা সংকট নিয়ে বড় পরিসরে উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে, যেখানে অংশ নেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সফরসঙ্গী 6 রাজনৈতিক নেতাও। নিউ ইয়র্কে সময় সংবাদকে দেয়া সাক্ষাৎকারে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নিতে বিশ্ব নেতাদের প্রতি জোরালো আহ্বান জানাবেন সরকার প্রধান। আমরা চাই যে রোহিঙ্গারা অধিকার এবং নিরাপত্তার সাথে তাদের দেশে ফেরত যাবে। অত্যন্ত জটিল একটা পরিস্থিতি। এই পরিস্থিতির মধ্যে কি করে আমরা একটা রোডম্যাপ খুঁজে পেতে পারি যে তাদেরকে দেশে ফেরত পাঠানোর। কালকে পাঠানো যাবে এটা আমরা বলছি না, কিন্তু রোডম্যাপ তো একটা আমাদের লাগবে। সেই দিকে আমরা লক্ষ্য করে অগ্রসর হওয়ার চেষ্টা করব। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং সুদানের পরিস্থিতির মধ্যে রোহিঙ্গা ইস্যুটি যেন আন্তর্জাতিক মনোযোগ না হারায়, এ বিষয়ে সজাগ থাকবে বাংলাদেশ। সবসময় আমাদের উদ্দেশ্য হচ্ছে যে
রোহিঙ্গা সমস্যাটা যেন কেউ ভুলে যেতে না পারে আন্তর্জাতিক সম্প্রদায়। এটা যেখানে যেখানে সম্ভব সবখানেই কিন্তু আমরা সেটাকে উল্লেখ করার চেষ্টা করি। আমরা চেষ্টা করবো যে আমরা যেটাকে যেভাবে দেখি সেটাকে যেন তারাও সেইভাবে দেখে। আমরা আশা করি যে অনেকখানি আমরা একমত হতে পারবো। এদিকে সম্মেলনের আগে সোমবার জাতিসংঘের উদ্যোগে পরিচালিত অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে রোহিঙ্গা মুসলমানদের উপর জাতিগত নিধনের ভয়াবহ চিত্র। প্রতিবেদনে বলা হয় 2017 সালের আগস্টে রাখাইনে মিয়ানমার সেনাবাহিনী দমন অভিযান শুরু করলে লাখ লাখ রোহিঙ্গা ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়। এ সময় বাংলাদেশে আশ্রয় প্রার্থী রোহিঙ্গার ঢল নামে। রোহিঙ্গা সংকট সমাধানে দ্বিপাক্ষিক তো নয়, এমনকি জাতিসংঘের কোনো উদ্যোগও এখন পর্যন্ত কাজে আসেনি। এই অবস্থায় মঙ্গলবারের উচ্চ পর্যায়ের সম্মেলনে আলোচনা কতটুকু ফলপ্রসূ হয় রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের বিষয়টি তার উপরই নির্ভর করছে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক। লন্ডন বৈঠকের পর থেকেই আলোচনায় তারেক রহমানের দেশে ফেরার প্রসঙ্গ। যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালেক জানান, যুক্তরাষ্ট্র সফর থেকে দেশে ফিরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে কথা বলবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর সংবাদ সম্মেলন ডেকে দিনক্ষণ জানিয়ে দেবেন তিনি। লন্ডন থেকে বিস্তারিত শোয়েব কবিরের প্রতিবেদন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার অপেক্ষায় বিএনপি। কয়েক সপ্তাহের মধ্যেই ফিরতে পারেন। দলের পক্ষ থেকে এমন আভাস দেয়া হলেও এখনও চূড়ান্ত হয়নি দিনক্ষণ। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালেক জানান, যুক্তরাষ্ট্র সফর শেষে দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশে ফেরার পর চূড়ান্ত হবে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের সূচি। আমাদের মহাসচিব এবার আমেরিকার থেকে যখন ফিরবেন ওনার কাছে অনেক মেসেজ থাকবে এবং উনি যে প্রেস ব্রিফিং করবেন সেম টাইমস আমরা বিশ্বাস করি যে আমাদের মহাসচিব ওনার মুখ থেকেই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব কবে যাবেন এই দিন তারিখটা আপনারা জানতে পারবেন। নেতাকর্মীরা বলছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নির্বাচনী প্রচারণায় সশরীরে নেতৃত্ব দিবেন তারেক রহমান। ভোট ঘিরে প্রস্তুতি নিচ্ছে তৃণমূল থেকে কেন্দ্র। এর মধ্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে লন্ডনে আসছেন ধানের শীষের মনোনয়ন প্রত্যাশীদের অনেকে। শুধু এই শিডিউল ঘোষণা করার জন্য না, দীর্ঘদিন যে তাদের আন্দোলন সংগ্রাম এবং তাদের যে আকাঙ্ক্ষা, সেটা হচ্ছে যে একটা নির্বাচন তারা চায় এবং তারা তাদের নির্বাচিত প্রতিনিধি দিয়ে আগামী দিনের রাষ্ট্র ক্ষমতা যারা পাবে তাদেরকে দেশ পরিচালনা করতে চায়। সবাই চাচ্ছে যে ফেব্রুয়ারিতে নির্বাচনটা হোক, একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটা সুষ্ঠু সরকার আসুক, নিরপেক্ষ সরকার এসে দেশটা অন্তত শান্তির দিকে আসুক। 2008 সাল থেকে যুক্তরাজ্যে অবস্থানরত তারেক রহমান ভার্চুয়ালি রাজনীতিতে সক্রিয়। তবে ইঙ্গিত মিলছে আগামী নির্বাচনের আগেই দেশে ফিরবেন তিনি। গেল 17 বছর ধরে দেশের বাইরে অবস্থান করে দলকে দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন তারেক রহমান। দীর্ঘ সময় পর তার দেশে ফেরার সম্ভাবনায় তৈরি হয়েছে নতুন সমীকরণ। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। সময় সংবাদে আরও থাকছে। মালিকদের পর আবারও ধর্মঘটের ডাক রাজশাহীর বাস শ্রমিকদের। দূরপাল্লার পরিবহন বন্ধ, টিকিট দেওয়ার পরও যাত্রা বাতিলে বেড়েছে ভোগান্তি। শারদীয় দুর্গাপুজোর মহাষ্টমীতে চলছে কুমারী পূজার আয়োজন। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে আছেন উম্মেহানি, রামকৃষ্ণ মিশনে আছেন শাতিলা শারমিন এবং চট্টগ্রামে আছেন ফেরদৌস লিপি। শুরুতে যাচ্ছি উম্মেহানির কাছে। হানি, শারদীয় দুর্গাপূজার তৃতীয় দিন আজকে মহা অষ্টমী এবং সকালে কিন্তু অষ্টমী বিহিত পূজা দিয়ে কিন্তু শুরু হয়েছে আজকের দিনের আনুষ্ঠানিকতা। এবং এখনও কিন্তু আমার পেছনে জাতীয় মন্দিরের যে মণ্ডপটি রয়েছে সেখানে কিন্তু পুজোর আচার অনুষ্ঠান চলছে। এবং একটু বলে রাখি যে দুর্গোৎসবের সবচেয়ে যে গুরুত্বপূর্ণ দিনগুলো রয়েছে সেটির কিন্তু একটি আজ। এবং আজকের এই দিনে আসলে দেবী দুর্গার পূজার যে মূল তাৎপর্য সেটি হলো অসুর বিনাশী শক্তিকে আহ্বান। এবং সকাল থেকেই কিন্তু ভক্তদের ভিড় শুরু হয়েছে এখানে এবং সবাই পূজা প্রার্থনার অঞ্জলিতে অংশ নিতে এসেছেন। এবং শাস্ত্র মতে কিন্তু এবার অষ্টমীর দিনে দেবী চামুণ্ডার পূজা হয় এবং আজকের দিনের যে মূল আকর্ষণ সেটি হলো অঞ্জলি প্রদান। এবং পুরোহিতরা কিন্তু সেই সকাল থেকে 16 উপাচারে দেবীর পূজা করছেন। এবং অষ্টমী আরেকটি বিশেষ দিক হলো আজকের দিনে মহিষাসুর মর্দিনী রূপে দেবীকে পূজা করা হচ্ছে এবং অর্থাৎ তিনি দানব নিধন করে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করেছিলেন। এবং আজকের পূজার সেই শক্তিরই
আসলে আহ্বান জানানো হচ্ছে এবং এখনও চলছে কিন্তু অষ্টমী বিহিত পূজার কাজ এবং সাথে অঞ্জলি প্রদানেরও প্রস্তুতি চলছে। একটু পরে কিন্তু ভক্তদের হাতে আসলে বেলপাতা ও ফুল নিবেদন করা হবে, যা ভক্তরা দেবীর চরণে নিবেদনও করবেন। এবং অষ্টমীর এই তিথিতে আসলে অনেক ভক্ত সমাগম এখানে, এবং এখানে কিন্তু কেউ পরিবার নিয়ে এসেছেন, কেউ কেউ উপবাস থেকে অঞ্জলি দিবেন এবং তারা কিন্তু আমাদের বলছেন। এবং অষ্টমীর আরেকটি বিশেষ অনুষ্ঠান হলো কুমারী পূজা। আজকে কিন্তু একজন কুমারীকে আসলে বিশেষ পুজোর মাধ্যমে নারী শক্তির আসলে আহ্বান করবে। এবং এই মুহূর্তে ঢাকার রামকৃষ্ণ মিশনে রয়েছে আমাদের আরেকজন সহকর্মী শাতিলা শারমিন, তিনি জানাবেন সেখানকার সর্বশেষ। হানি, যেটি আসলে আপনি যেমন জানাচ্ছিলেন যে হচ্ছে যে মহা অষ্টমীর যে পূজা হচ্ছে সেই পূজা কিন্তু এখানেও চলছে, অর্থাৎ মহা অষ্টমীর যে সকালবেলা থেকে যে লগ্নটি রয়েছে, অর্থাৎ মহা অষ্টমীর যে লগ্ন যে তিথি, সেই তিথির পূজা কিন্তু চলছে। সেই পূজাটি সকাল থেকেই শুরু হয়েছে এবং এখনও পূজা চলছে। এখানে আচারগুলো যদি একটু বলি তাহলে হচ্ছে যে মন্ত্রপাঠ, এরপরে হচ্ছে সহজভাবে যদি বলি তাহলে হচ্ছে ভোগের যে প্রসাদ দেয় সেই প্রসাদ আসলে মায়ের সামনে রাখা হয়েছে, যেই প্রসাদ আসলে মন্ত্র পড়ে নিবেদনের মাধ্যমে প্রতিমাকে দেওয়া হচ্ছে। এবং এই মা প্রতিমা যখন প্রসাদটি ভোগ নিবেন, গ্রহণ করার পরে কিন্তু এটা ভক্ত পূজারী বা যারা আসবেন তাদের মাঝে বিলি বন্টন করা হবে। এবং মাকে যে অঞ্জলি দেওয়ার যে রীতি, সেই রীতিগুলো কিন্তু পালন করা হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে মহা অষ্টমীর যে একটি মূল আচার থাকে, মায়ের যে 9টি রূপ, অর্থাৎ দেবী দুর্গার যে 9টি রূপ, সেই 9টি রূপকে 9টি পত্রিকার মাধ্যমে প্রকাশ করে এখানে প্রতিস্থাপন করা হয়। এবং সেই প্রতিস্থাপনে আসলে মাতৃ দেবী দুর্গা বিভিন্ন রূপে পূজিত হন। আর সবচেয়ে বড় আকর্ষণ যেটি রামকৃষ্ণ মিশনের, অর্থাৎ শ্রী রামকৃষ্ণ যেটি প্রবর্তন করেছিলেন যে মায়ের মাতৃরূপকে পূজা করার, অর্থাৎ একজন কুমারী মেয়ে, যে সদ্য কুমারী মেয়ে, সেই সদ্য কুমারী মেয়েকে নানা আচারে গহনায় সাজিয়ে নতুন কাপড় পরিয়ে তাকে সুন্দর করে সাজিয়ে আসলে মাতৃরূপে পূজা করার যে সুন্দর রীতি তিনি প্রচলন করেছিলেন, তারই ধারাবাহিকতায় রামকৃষ্ণ মিশনে কিন্তু এই কুমারী পূজা হয়। কুমারী পূজা বলা যায় যে মহা অষ্টমীর একটি সবচেয়ে বড় আকর্ষণ হয়ে থাকে। সারা দেশের যে পূজা মণ্ডপগুলো মহা অষ্টমীর পূজা হচ্ছে, সেই পূজার পাশাপাশি কিন্তু এই কুমারী পূজা একটি বড় আকর্ষণ নিয়ে আসে। আমরা দেখছি যে এই রামকৃষ্ণ মিশনের যে প্যান্ডেলটি করা হয়েছে, সেই প্যান্ডেল কিন্তু এখন কানায় কানায় পূর্ণ হয়ে গেছে, কারণ ভক্ত অনুসারী যারা এসেছেন তারা কিন্তু খুবই মনোযোগ দিয়ে এই মন্ত্রপাঠ শুনছেন, তাদের আত্মাকে পরিশুদ্ধ করার চেষ্টা করছেন, প্রার্থনা করছেন সেই অসীমের প্রাণে, সেই মহাত্মার প্রাণে, যেখানে যার কাছে চাইলে, যার কাছে প্রার্থনা করলে দেশের শান্তি প্রতিষ্ঠিত হয়, মানুষের মনে শান্তি প্রতিষ্ঠিত হয়, সার্বিক উন্নয়ন হয়। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আসলে এই কুমারী পূজা এবং মহা অষ্টমীর পূজা চলছে। একটু চট্টগ্রামে চলে যেতে চাই, সেখানে রয়েছেন সহকর্মী ফেরদৌস লিবি, তিনি জানাবেন বিস্তারিত। চট্টগ্রামেও কিন্তু কুমারী পূজার যে আয়োজন, সেটার আনুষ্ঠানিকতা শুরু হবে কিছুক্ষণের মধ্যে। সকাল থেকে, অষ্টমীর সকাল থেকে কিন্তু যে আয়োজন সেটা শুরু হয়ে গেছে। এরই মধ্যে ভক্তরা কিন্তু আসছে, আপনি দেখতে পারেন। এবং চট্টগ্রামে মূলত আসলে যে পাথরঘাটা মাতৃমন্দির রয়েছে, জানেন যে কুমারী পূজা যেটা হয় সেটা মূলত কুমারীর যে দেবীর যে মাতৃরূপ, সেটা কিন্তু জীবন্ত রূপে যে পূজাটা হয় সেটা অষ্টমীর কুমারী পূজাতে হয়। এবং অষ্টমীর সকালে দেবীকে মূলত আসন, বস্ত্র, নৈবেদ্য, পুষ্পমাল্য, চন্দন, ধূপ, প্রদীপ দিয়ে পূজা করেন ভক্তরা। এবং সে কারণে সকাল থেকে ভক্তরা কিন্তু এই যে শান্তিনেশ্বরী মন্দির, সেখানে আসতে শুরু করেছেন। এবং অষ্টমী তিথির পূজায় 9টি পাত্রে বিভিন্ন রঙের পতাকা স্থাপন করা হয়, যা দেবীর 9টি শক্তিকে উৎসর্গ করা হয়। এবং পূজা শেষে দেবী দুর্গাকে পুষ্পাঞ্জলি প্রদান করা হয়। এবং সে আয়োজনের কিছুক্ষণের মধ্যে শুরু হবে। এবং আজকে এই মন্দিরে আমরা জানতে পেরেছি 6 জন কুমারীকে পূজা দেওয়া হবে। এবং
এবং তাদের মোটামুটি যে প্রস্তুতি সেটা সম্পন্ন হয়েছে এবং কিছুক্ষণের মধ্যে পূজার যে আনুষ্ঠানিকতা সেটা শুরু হবে এবং ভক্ত যারা আছেন তারা কিন্তু দেবীর যে পুষ্পাঞ্জলি সেটা দেওয়ার জন্য প্রস্তুত, আশীর্বাদ নেওয়ার জন্য প্রস্তুত এবং মূলত আসলে নারীর যে শক্তি, মাতৃ যে শক্তি, সেই শক্তিকে পূজা রূপে এই কুমারীর মধ্য দিয়ে উঠে আসে এবং কারণে কিন্তু অষ্টমী পূজা বিশেষভাবে তাৎপর্যপূর্ণ সনাতন ধর্মীদের কাছে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত সর্বশেষ। রাজধানী ঢাকা এবং চট্টগ্রাম থেকে জানছিলাম মহা অষ্টমীর সর্বশেষ। এখনও থমথমে খাগড়াছড়ি, 144 ধারা বহাল, মোড়ে মোড়ে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর টহল। সর্বশেষ খবর জানাতে 0 মাইলে আছেন রিপোর্টার জিতেন বড়ুয়া, সরাসরি যাচ্ছি তার কাছে। জিতেন। খাগড়াছড়িতে এখন পর্যন্ত নতুন করে কোনো সহিংসতা ঘটনা ঘটেনি, তবে খাগড়াছড়ির পরিস্থিতিটা এখন গুমোট অবস্থায় রয়েছে। জনমনে আতঙ্ক বিরাজ করছে, বিশেষ করে পাহাড়ি জনগোষ্ঠীরা এখনো স্বাভাবিকভাবে জীবনযাত্রা করতে পারছে না। বাঙালি জনগোষ্ঠীর ভিতরে যারা শ্রমজীবী তারা ঘর থেকে বের হয়েছে, চাকরিজীবীদের ভিতর যারা অফিস আদালতে যাচ্ছে তারা অফিস আদালতে আইডেন্টি কার্ড শো করে তারা অফিস আদালতে যাচ্ছে। তো দুইটি সড়কে, বিশেষ করে খাগড়াছড়ি চট্টগ্রাম, চট্টগ্রাম ঢাকা সড়কে অবরোধ শিথিল হওয়ার কারণে দূরপাল্লার কিছু গাড়ি চলাচল করছে, কিন্তু আভ্যন্তরীণ সড়কে এখনো পর্যন্ত কোনো যানবাহন চলাচল করছে না। জেলা সদরে ইজি বাইক, মোটরসাইকেল চলাচল করছে, তবে মোটরসাইকেল করে যে সমস্ত আহরিরা চলাচল করছে তাদেরকে নিরাপত্তা বাহিনীর জেরার মুখে পড়তে হচ্ছে, তাদেরকে পরিচয়পত্র শো করতে হচ্ছে, কোথায় যাবে, কি কারণে যাচ্ছে, নানা রকম প্রশ্নের উত্তর দিতে হচ্ছে। সার্বিকভাবে 144 ধারা জারি এখনো খাগড়াছড়িতে রয়েছে। এর ভিতর খাগড়াছড়ি পৌরসভা, খাগড়াছড়ি সদর উপজেলা এবং গুইমারায়ও 144 ধারা বলবৎ রয়েছে। জেলা প্রশাসক অবশ্য জানিয়েছেন দুর্গাপূজা উপলক্ষে কিছুটা শিথিল থাকলেও কিন্তু 144 ধারা বলবৎ রয়েছে। এদিকে এই থমথমে পরিস্থিতি বিরাজ করার কারণে পাহাড়ি জনগোষ্ঠীর ত্রিপুরা অধ্যুষিত ত্রিপুরা সম্প্রদায় তারা দুর্গাপূজা করে থাকে। এই ত্রিপুরা সম্প্রদায়ের লোকজন বিশেষ করে 8 মাইল, 9 মাইল এবং প্রত্যন্ত এলাকায় যারা বসবাস করেন তারা জেলা সদরে এসে পূজায় অংশগ্রহণ করেন। এই সমস্ত এই জনগোষ্ঠী তারা এখন পূজাতে আসতে পারছে না, তারা একটা মনে অসন্তোষ বিরাজ করছে। কিন্তু এই অবরোধটা কখন শেষ হবে সেটা সাধারণ জনগণ বুঝতে পারছে না। একটা ধোঁয়াশার মধ্যে আমরা সবাই বসবাস করছে। এদিকে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য উদুত ভূঁইয়াও পাহাড়ি জনগোষ্ঠী এবং বাঙালি জনগোষ্ঠীর মধ্যে সৌহার্দ্য সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন। তিনি সকলকে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন। এ ছিল আমার কাছে সর্বশেষ। যুক্ত ছিলাম খাগড়াছড়ি থেকে। সবাই সংবাদে আরও থাকছে। চট্টগ্রাম বন্দরে জিসিবি আধুনিকায়নের 7,000 কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব। ব্যবসায়ীদের দেশি বিদেশি অর্থায়নে 13টি বার্থকে বিশ্বমানের গড়ে তোলার পরিকল্পনা। মালিকদের ধর্মঘট প্রত্যাহারের পর আবারও ধর্মঘট ডেকেছে রাজশাহীর বাস শ্রমিকরা। এতে বন্ধ রয়েছে দূরপাল্লার পরিবহন চলাচল। এই মুহূর্তে শিরোইল বাস স্ট্যান্ডে আছেন সহকর্মী আলতাফ হোসাইন, সরাসরি যাচ্ছি তার কাছে। মালিকরা টানা 4 দিন বাস ধর্মঘট পালন করে তা প্রত্যাহার করলেও গতকাল থেকে কিন্তু শ্রমিকরাও আবার বাস বন্ধ রেখেছে, অর্থাৎ তারা কিন্তু কাজে ফিরেনি। তাদের যে দাবি ছিল বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধাগুলো যথাযথভাবে ন্যায্য যে দাবি, সেই দাবি তাদের ভাষায় যে এই দাবিগুলো যেন পূরণ করা হয়, সেই হিসাবে তারা কিন্তু অনেক দিন ধরেই বারবার এরকম ধর্মঘট পালন করে আসছে। কিন্তু সর্বশেষ শ্রমিকদের সাথে মালিকদের একটি সমঝোতা হয়েছে বলে গতকালকে আমাদেরকে জানানো হয়, কিন্তু এর পরেক্ষণেই 2-1টি বাস ছেড়ে যাওয়ার পরে কিন্তু শ্রমিকরা আবার বাস বন্ধ করে দেয় গতকাল বিকেলেই, এবং রাতভর শ্রমিকরা কিন্তু বাস স্ট্যান্ডে, শিরোইল বাস স্ট্যান্ডে বিক্ষোভ করে এবং বাস আটকে রাখে। একই সঙ্গে আজ সকাল থেকেও কিন্তু আসলে 1-2টি বাস ছেড়ে গেল, পরবর্তীতে কিন্তু শ্রমিকরা এসে আবারও বাধা দেয়, অর্থাৎ এখন পর্যন্ত কিন্তু বাস আমরা বন্ধ পাচ্ছি। এতে যেটি হয়েছে সাধারণ যাত্রীদের যে ভোগান্তি সেটি কিন্তু
সেটি কিন্তু এখনও কাটেনি এবং যাত্রীরা প্রত্যাহারের ঘোষণা শুনে মূলত অনেকে টিকিট কেটেছিলেন, কিন্তু আবারও বন্ধ করে দেওয়ায় কিন্তু আবারও নতুন করে তারা ভোগান্তিতে পড়েছে এবং অনেকে অভিযোগ করেছেন আমাদের কাছে যে টিকিটের টাকাও কিন্তু অনেকে ফেরত পাননি। বিশেষ করে আমরা দেশ ট্রাভেলস এবং হানিফ ট্রাভেলসের সামনে যেটি দেখলাম যে তাদের কাউন্টার বন্ধ রেখেছে, তবে এখানে একটি বাস চলছে, সেটি একতা আসলে 4 দিন ধরেই চলছে। তো সব মিলিয়ে এই যে লাগাতার যে আসলে ধর্মঘট বাস বন্ধ, সেটি কিন্তু 4 দিন এবং আজকে দিয়ে সেটি 5 দিন কিন্তু আসলে এই বাস ধর্মঘট চলছে রাজশাহীতে এবং এর ফলে যাত্রীদের ভোগান্তি তো চরমে পৌঁছেছে, কিন্তু এর আসলে শেষ কোথায়, অবসান কোথায় সেটা কিন্তু এখনও কেউ জানে না। এবং আজকে আসলে শ্রমিকদের সাথে মালিকদের একটি বৈঠকের কথা আছে, সেখানে আসলে কোনো সিদ্ধান্ত আসে কিনা সেটি আসলে এখন দেখার বিষয়। এই ছিল রাজশাহী থেকে বাস ধর্মঘটের সর্বশেষ খবর। বাস ধর্মঘট সম্পর্কে জানছিলাম রাজশাহী থেকে। চট্টগ্রাম বন্দরের জেনারেল কার্গো বার্থের আধুনিকায়নে 7,000 কোটি টাকা বিনিয়োগ প্রস্তাব খোদ ব্যবসায়ীদের। পিপিপির মাধ্যমে দেশি বিদেশি $627 মিলিয়ন অর্থায়নে 13টি বার্থকে 6টি গ্যান্টি ক্রেন সহায়তার বিশ্বমানের গড়ে তোলার পরিকল্পনা জানিয়েছে বন্দরকে। শাখাওয়াত ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। অবশেষে চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল SM মনিরুজ্জামানের হাতে তুলে দেওয়া হলো জিসিবির আধুনিকায়নে বার্থ অপারেটরদের পক্ষ থেকে নেওয়া 7,000 কোটি টাকার মেগা প্রকল্পের পরিকল্পনা। তবে এক্ষেত্রে বন্দরকে 1 টাকাও খরচ করতে হবে না, পুরো টাকার যোগান আসবে দেশি বিদেশি বিনিয়োগকারীদের কাছ থেকেই। মূলত 13টি বার্থ অপারেটর প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে বন্দরের জিসিবি অংশ পরিচালনা করে আসছে। বিনিয়োগের উপর নির্ভর করেই আমরা হয়তো অপারেশনাল সাইডটা দেখব এবং মেজর বিনিয়োগকারীরা মেজর পোর্শনটা তারা বহন করবে। 1,000 কোটি টাকায় কেনা 18টি অত্যাধুনিক ক্যান্টিকেনের মধ্যে 14টি স্থাপন করা হয়েছে বন্দরের নিউ মুরিং কন্টেনার টার্মিনাল NCT-তে, আর বাকি 4টি ক্রেনের স্থান হয়েছে চট্টগ্রাম কন্টেনার টার্মিনাল CCT-তে। সনাতন পদ্ধতিতে জাহাজের ক্রেন দিয়ে এখানে পণ্য ওঠানামা করানো হয়। তবে বার্থ অপারেটররা পরিকল্পনা নিয়েছে জিসিবির আধুনিকায়নের, যেখানে দেশি বিদেশি বিনিয়োগ হবে কয়েক হাজার কোটি টাকা। এখন তারা অপেক্ষা রয়েছে বন্দরের সিদ্ধান্তের। জিসিবির 13টি বার্থের মধ্যে বর্তমানে 12টি পুরোদমে জাহাজ বেরানোর উপযোগী। এর মধ্যে 1 থেকে 6 নম্বর বার্থ 1979 সালে কার্যক্রম শুরু হলো, বাকিগুলো 1954 সাল থেকে সেবা দিয়ে আসছে। আর 2024-25 অর্থ বছরে 6টি কন্টেনার বার্থে 11,29,000 টিওস কন্টেনার এবং বাকি 6টি কার্গো বার্থে 86,56,000 মেট্রিক টন বাল্ক পণ্য উঠানামা করেছে। জিসিবি পুরো এলাকাটা 1 থেকে 13 নম্বর যেটি পর্যন্ত ওনারা এটা কনস্ট্রাকশন করবে, নতুন টার্মিনাল তৈরি করবে এবং তারা নিজেরাই ইনভেস্ট করবে। চট্টগ্রাম বন্দরের কি রিকোয়ারমেন্টস আছে সেই ভিত্তিতে আমরা সেটা একটু যাচাই বাছাই করে দেখব এবং পরবর্তীতে তাদেরকে জানাবো। পরিকল্পনা অনুযায়ী $627 মিলিয়ন মোট খরচের মধ্যে 6টি গ্যান্টিকেন সহ অন্যান্য যন্ত্রপাতি কিনতে খরচ হবে $109 মিলিয়ন। বাকি $517 মিলিয়ন খরচ হবে অন্যান্য অবকাঠামোগত উন্নয়ন কাজে। পোর্ট সুন্দরভাবে পরিচালিত করতে পারে সেদিকে নজর থাকবে আমাদের সবসময়। এটা হচ্ছে আমাদের মুখ্য উদ্দেশ্য। যেন বিদেশিরা করতেছে, তারা বিদেশের লোক আসছে, ফরেন কান্ট্রি পাচ্ছে নিয়ে যাচ্ছে, কিন্তু আমরা ফরেন কান্ট্রির বাইরে যাব না। আমার দেশের অর্থ আমাদের থাকবে। একসঙ্গে বিশাল আকৃতির 4টি জাহাজ বেরানোর সক্ষমতা থাকা NCT 44%, 2টি জাহাজের সক্ষমতা সম্পন্ন CCT 19% এবং 3টি জাহাজ বেরানোর সক্ষমতায় 37% কন্টেনার হ্যান্ডেলিং করছে জিসিবি। আর চট্টগ্রাম বন্দর বছরে হ্যান্ডেলিং করছে 32 লাখের বেশি কন্টেনার এবং 13 কোটি মেট্রিক টন কার্গো পণ্য। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। গাজায় যুদ্ধ বন্ধে ওয়াশিংটনের দেয়া 20 দফা শান্তি চুক্তি পরিকল্পনায় সম্মতি জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনে বিষয়টি জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হামাস এই প্রস্তাবে রাজি না হলে গাজায় অভিযান চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন নেতানিয়াহু। পরিকল্পনাটি পর্যালোচনা করে দেখছে হামাসও, তবে গাজার সাধারণ মানুষ সেটিকে ট্রাম্পের প্রহসন হিসেবেই দেখছেন। এর মধ্যেই দখলদার বাহিনীর হামলায় একদিনে অন্তত 33 ফিলিস্তিনি নিহত হয়েছেন।
গাজা যুদ্ধ বন্ধে ২০ দফা পরিকল্পনার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। এতে বলা হয়েছে গাজা অস্থায়ী টেকনোক্র্যাট সরকারের অধীনে চলবে এবং ইসরায়েল অঞ্চলটি দখল বা সংযুক্ত করবে না। কাউকে গাজা ছাড়তে বাধ্য করা হবে না, পুনর্নির্মাণে সহায়তাও দেয়া হবে। পরিকল্পনা মানলে যুদ্ধ তাৎক্ষণিকভাবে থামবে। ৭২ ঘন্টার মধ্যে সব জিম্মি ফেরত আসবে এবং ইসরায়েল মুক্তি দেবে ২,০০০-এর বেশি ফিলিস্তিনি। একই সঙ্গে সামরিক অভিযান স্থগিত থাকবে, ধাপে ধাপে সেনা প্রত্যাহার করা হবে এবং শান্তির প্রতিশ্রুত হামাস সদস্যদের সাধারণ ক্ষমা দেয়া হবে। নিরাপত্তায় কাজ করবে আঞ্চলিক ও আন্তর্জাতিক বাহিনী, আর ইসরায়েল ফিলিস্তিন সংলাপে মধ্যস্থতা করবে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় রোববার হোয়াইট হাউসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, পরিকল্পনায় সম্মতি দিয়েছেন নেতানিয়াহু। হামাসকেও প্রস্তাব মেনে নেয়ার আহ্বান জানান তিনি। এ সময় হামাস রাজি না হলে গাজায় অভিযান চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন নেতানিয়াহু। একই সঙ্গে দোহায় হামলার ঘটনায় কাতারের কাছে দুঃখ প্রকাশ করেন তিনি, যা দুই দেশের সম্পর্কে নতুন করে উষ্ণতার ইঙ্গিত দিচ্ছে। মার্কিন পরিকল্পনাকে গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছে হামাস। তবে রাজনৈতিক বিশ্লেষকরা একে হামাসের আত্মসমর্পণের চাপ হিসেবে দেখছেন। গাজার বাসিন্দারা বলছেন এটি ট্রাম্পের নিছক প্রহসন। ফিলিস্তিনি ইসলামী জিহাদ একে অঞ্চল ধ্বংসের ষড়যন্ত্র বলে অভিহিত করেছে। অন্যদিকে সৌদি আরব, জর্ডান, মিশর, আরব আমিরাত, ইতালি ও ফ্রান্সের পাশাপাশি ফিলিস্তিনি কর্তৃপক্ষও এই পরিকল্পনাকে স্বাগত জানিয়েছে। এমন পরিস্থিতির মধ্যেই গাজায় অব্যাহত রয়েছে ইসরায়েলি হামলা। নির্বিচারে বোমাবর্ষণে প্রাণ হারাচ্ছেন সাধারণ ফিলিস্তিনিরা। এর সঙ্গে খাদ্য পানির তীব্র সংকট যোগ হয়ে মানবিক বিপর্যয় আরও গভীর হচ্ছে। নাদিম মারজান, সময় সংবাদ। চ্যাম্পিয়ন্স লিগের খবর। ইউসিএলে আজ রাতে বিগ জায়ান্টদের ম্যাচ। রাত ১টায় বেনফিকার বিপক্ষে লড়বে চেলসি। একই সময়ে গ্যালাতাসারাই মুখোমুখি হবে লিভারপুল, আর ইন্টার মিলানের প্রতিপক্ষ স্লাভিয়া প্রাগ। অন্য ম্যাচে বায়ার্ন লড়বে পাফোস এফসির বিপক্ষে। চ্যাম্পিয়ন্স লিগে চোখ রাঙানি দিচ্ছে ইংলিশ ক্লাব চেলসি। হোসে মরিনিওর অধীনে বেশ শক্তিশালী হয়ে উঠছে বেনফিকা। ইউসিএলেও সে প্রভাব বজায় রাখতে চাইবে দলটা, তাই এই ম্যাচে মাঠে নামার আগে নিজেদের সেরা প্রস্তুতি সেরেছে ব্লুজ। আরেক ম্যাচে লিভারপুলের প্রতিপক্ষ গ্যালাতাসারাই। প্রতিপক্ষ যেমনই হোক না কেন, জয়ের প্রত্যয় অলরেড বাহিনীর। দলে ইনজুরি না থাকায় জয়ের জন্যে মুখিয়ে আর্নে স্লটের দল। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ফেব্রুয়ারিতেই নির্বাচন, গুতেরেসকে ডক্টর ইউনূস। গণতান্ত্রিক উত্তরণের সমর্থন জাতিসংঘের, ভোট বানচালে বিনিয়োগ করছে আন্তর্জাতিক মহল, অভিযোগ প্রধান উপদেষ্টার। রোহিঙ্গা ইস্যুতে নিউ ইয়র্কে উচ্চ পর্যায়ের সম্মেলন আজ। প্রত্যাবাসনে বিশ্ব নেতাদের কাছে সুনির্দিষ্ট রোড ম্যাপ চাইবেন ডক্টর ইউনূস, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। এবং তারেক রহমানের দেশে ফেরার অপেক্ষায় বিএনপি। যুক্তরাষ্ট্র সফর শেষে লন্ডনে কথা বলে দিনক্ষণ জানাবেন মির্জা ফখরুল। নেতৃত্ব দেবেন ধানের শীষের নির্বাচনী প্রচারণায়। এই ছিল সময় সংবাদে। এই সময়ের বাণিজ্যের সঙ্গে থাকবেন জিন্নাতারা জশুয়া। ধন্যবাদ মেজবা। এ সময়ের বাণিজ্য নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের। শেষ।